ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। নির্বাচনে বাইডেনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন পুতিন। চীন বিরোধী অবস্থান শক্তিশালী করতে ভারত আসছেন পম্পেও। চীন সীমান্তে ৪৭টি নতুন সেনা চৌকি বসাচ্ছে ভারত। পাকিস্তানের উদ্দেশ্যে তুরস্কের তৃতীয় অ্যান্টি সাবমেরিন জাহাজ। ফল নির্ধারক ৯ রাজ্যে এগিয়ে বাইডেন। মহানবী সাল্লাল্লাহু অবমাননা করা বাক স্বাধীনতা নয় বলছে হিজবুল্লাহ। ডিসেম্বরে ভ্যাকসিন পরীক্ষার ফলাফল দাবি ফাউচির। এবং ইসরায়েলি সেনাদের নির্মম পিটুনিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু। মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের নেতারা। তারা বলেছেন, ম্যাক্রো আমাদের নবীর কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ম্যাক্রো ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে। এ ব্যাপারে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম ও আমাদের নবীর কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, এটা দুর্ভাগ্য যে যারা সহিংসতা ছড়ায় সেসব মুসলিম শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলাম ধর্মকে আক্রমণ করে ইসলাম ভীতি ছড়ানোর উৎসাহ দিচ্ছে। এটা দুঃখজনক যে প্রেসিডেন্ট ম্যাক্রো তার নিজের জনগণ সহ মুসলিমদের ইচ্ছা করে উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছে। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। লেবাননের দারুল ইফতার মহাসচিব আমিন কুরাদি এক বিবৃতিতে জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর কটূক্তি মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে। ফ্রান্সের ক্রমবর্ধমান বিদ্বেষ নিয়ে কুয়েতেও নিন্দার ঝড় উঠেছে। ব্যঙ্গচিত্র প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান মারজুক আল গানেম। এক সংবাদ সম্মেলনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইসলামসহ বিশ্বের সব ধর্ম ও বিশ্বাসের অবমাননার বন্ধে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। স্বাধীনতার নামে চরমপন্থা প্রতিরোধে মুসলিম বিশ্বের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ আল ফজল। ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 25 থেকে 29 অক্টোবর ফ্রান্স কাতার সাংস্কৃতিক সপ্তাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কাতার বিশ্ববিদ্যালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে রাশিয়া আর্থিক সহায়তা দিচ্ছে বলে যে অভিযোগ করেছে সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রোববার রাশা ওয়ান চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ওই অস্বীকৃতি জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী রাশিয়া আমেরিকার ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে আর্থিক সাহায্য দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, এ বিষয়ে মন্তব্য করব না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন সম্প্রতি তাদের দ্বিতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে পরস্পরের মুখোমুখি হন। বিতর্কে জো বাইডেনকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প বলেন, বাইডেন মস্কোর মেয়রের কাছ থেকে $35 লাখ আর্থিক সহায়তা গ্রহণ করেছে। এ সময় বাইডেন এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাশিয়ার নেতারা চান না তিনি এই নির্বাচনে বিজয়ী হন। বাইডেন বলেন, কারণ রাশিয়ার নেতৃবৃন্দ জানেন যে আমি নির্বাচিত হলে মস্কোর সঙ্গে অনেক বেশি কঠোর আচরণ করব। মার্কিন কর্মকর্তারা বিগত মাসগুলোতে কোনো দলিল প্রমাণ উপস্থাপন না করেই তাদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন। মস্কো বহুবার ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ভারত সফর করবেন। তাদের এই সফরের লক্ষ্য মূলত চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব মোকাবেলা। হোয়াইট হাউসের লড়াইয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখন হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, তখন এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী বার্তা নিয়ে নয়াদিল্লিতে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার মঙ্গলবার কৌশলগত নিরাপত্তা
ইস্যু নিয়ে আলোচনা করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এরপর তারা শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া সফর করবেন। তাদের এই পুরো সফরের লক্ষ্য হল নির্বাচনী প্রচারে বাইডেনকে চীনের প্রতি দুর্বল বলে ট্রাম্প যে চীন বিরোধী অবস্থান নিয়েছেন ও বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেটিকে জোরদার করা। পুনরায় নির্বাচিত হতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের কথা তুলে ধরেছেন ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে যে মন্তব্য করেছেন তিনি, তাতেই বন্ধুত্ব কাজে আসবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বাইডেনের সঙ্গে শেষ বিতর্কে ট্রাম্প বলেছেন, চীনকে দেখুন কি নোংরা, রাশিয়াকে দেখুন, ভারতকে দেখুন নোংরা, তাদের বাতাস দূষিত। ট্রাম্পের এই মন্তব্যের প্রভাব ভারতীয়দের ওপর কতটুকু পড়বে কিংবা পম্পেও এসপারের সফর প্রভাবিত হবে কিনা তা স্পষ্ট নয়। তবে নির্বাচনের কথা বাদ দিলেও ভারত মার্কিন সম্পর্কের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। চীন সীমান্তে নতুন করে 47টি বর্ডার আউটপোস্ট বসাচ্ছে ভারত তিব্বত সীমান্ত পুলিশ। গালওয়ানে ভ্যালি সংঘর্ষের পর থেকে ভারত চীন সীমান্তে সংঘাত বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসছে ভারত। দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, গত কয়েক দশকে ভারত চীন সীমান্তে এরকম উত্তপ্ত অবস্থা দেখা যায়নি। এনডিটিভি জানিয়েছে, 1962 সাল থেকে সীমান্ত প্রহরার দায়িত্ব সামলাচ্ছে আইটিবিপি। এরই সঙ্গে করোনা পরিস্থিতি সামলাতে দেশের অভ্যন্তরে কাজ করছে এই ট্রুপ। আইটিবিপি কাজ করে মাওবাদী অধ্যুষিত এলাকায়। ভারত চীন সীমান্তে এই 47টি চৌকি বসানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরপরে নির্মাণ কাজ শুরু হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 12 অক্টোবর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 44টি সেতু উদ্বোধন করেন, যার মধ্যে লাদাখ ও অরুণাচল প্রদেশও ছিল। তবে ভারতের এই প্রস্তুতিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন। অবিলম্বে সীমান্তে নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে হুমকি দিয়েছে দেশটি। তুরস্কের তৃতীয় অ্যান্টি সাবমেরিন শ্রেণীর জাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে যাচ্ছে। রোববার এটি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এই বিবৃতি অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে 2টি করে রণতরী তৈরির কাজ চলছে। করোনা ভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি 2023 সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে। 2018 সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে 4টি মিলজেম শ্রেণীর যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে। এসব যুদ্ধজাহাজ রাডার এরিয়া চলাচল করতে পারে। মিলজেম যুদ্ধজাহাজ 99 মিটার দীর্ঘ এবং ঘন্টায় 29 নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রচারণার নজর এখন ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট খ্যাত 9 রাজ্য। এগুলো হলো অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভেনিয়া, উইসকনসিন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ফল নির্ধারক এসব রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিশ্চিত করতে 2 প্রার্থীকে গুরুত্বপূর্ণ এসব রাজ্যে জয়লাভ করতে হবে। 2016 সালের নির্বাচনে ট্রাম্প মিনেসোটা ব্যতীত এই প্রত্যেকটি সুইং স্টেটেই জয় পেয়েছিলেন। মার্কিন নির্বাচনে জয় পেতে হলে পাওয়া লাগবে 270টি ইলেকটোরাল ভোট। 1952 সাল থেকে অরিজিনাল 11টি ইলেকটোরাল ভোট সবসময় রিপাবলিকানদের পক্ষে গেছে। শুধু 1996 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এ রাজ্যে জয় পেয়েছিলেন। 19 থেকে 22 অক্টোবর জরিপে দেখা গেছে, ট্রাম্প বাইডেন দুজনেরই সমর্থন এ রাজ্যে 46%। ফ্লোরিডা আছে 29টি ইলেকটোরাল ভোট। জরিপে এখানে বাইডেনের চেয়ে 4% এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্য জরিপে ট্রাম্পের চেয়ে 2 ভাগ এগিয়ে রয়েছে বাইডেন। জর্জিয়ার হাতে আছে 16টি ইলেকটোরাল ভোট। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু অবমাননা করা কোনোভাবে বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু অবমাননা করে কার্টুন প্রকাশ করার নিন্দা জানিয়ে হিজবুল্লাহ আরও বলছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলামের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের কার্টুন প্রকাশ কোনোভাবেই বাক স্বাধীনতা হতে পারে না। এ ধরনের বিদ্রুপাত্মক কার্টুন প্রকাশ করা এবং ফ্রান্সে ইসলামে ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য হিজবুল্লাহ তাদের বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের এই কর্মকাণ্ডের কারণে ইউরোপে বসবাসরত মুসলিম ও আরবদের পাশাপাশি সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
হিজবুল্লাহ বলছে, ঐশী ধর্ম ইসলাম এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়ে বাকস্বাধীনতার মিথ্যা দাবি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। বিবৃতি শেষে হিজবুল্লাহ ফরাসি সরকারকে এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী প্রকাশনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যকর কিনা তার জানা যাবে, তবে 2021 সালের আগে গণহারে তা পাওয়া যাবে না। রোববার তিনি মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। তবে দেশটির ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে থাকা মডার্না ও ফাইজার কোম্পানি জানিয়েছে নির্বাচনের আগে ভ্যাকসিন পাওয়া যাবে না, তবে এবছরেই তা পাওয়া যেতে পারে। এবার ফাউসি জানালেন, ডিসেম্বরে কেবল ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল জানা যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ফাউসি বলেন, নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আমরা জানতে পারবো ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর কিনা। তিনি আরও বলেন, কিন্তু আপনারা যখন সমাজের উল্লেখযোগ্য সংখ্যক জনগণকে ভ্যাকসিন দেওয়ার কথা বলছেন যাতে করে মহামারী পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, তেমন ভ্যাকসিন কর্মসূচির জন্য আগামী বছরের দ্বিতীয় ও তৃতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ফাইজার জানিয়েছিলেন, জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে তৈরি করা কোভিড-19 টিকার জরুরি অনুমোদনের জন্য তারা নভেম্বরের শেষ দিকে আবেদন করতে পারে। আর মার্কিন ঔষধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, করোনা ভাইরাসের কোনো টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে তাদের কমপক্ষে 2 মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে। ইসরায়েলি সেনাদের নির্দয় পিটুনিতে প্রাণ হারিয়েছে এক ফিলিস্তিনি কিশোর। রোববার রামাল্লার উত্তর পূর্বাঞ্চলীয় তুরমুসাইয়াস শহরের কাছে ঘটনা ঘটে। ফিলিস্তিনের একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম আমির আবেল দারহিম স্লোবার। হাসপাতালে নেওয়ার সময় তার ঘাড়ে গুরুতর জখম ছিল। রোববার সকালে ইসরায়েলিদের আক্রমণে গুরুতর আহত হওয়া স্লোবারের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সের পরিচালক আহমেদ আল বিতাই। তিনি বলেন, স্লোবারের ঘাড়ে মারধরের সুস্পষ্ট চিহ্ন ছিল। ইসরায়েলি সেনাদের রাইফেলের বাট দিয়ে ফিলিস্তিনি ওই কিশোরের ঘাড়ে ক্রমাগত আঘাত করা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল সেন্টারটি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নাবলুস শহরের দক্ষিণে ইয়াতমা নামে একটি গ্রামের সন্তান আবেল দারহিম স্লোবার। তবে ফিলিস্তিনি কিশোরকে প্রহারের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, সেনাদের গাড়িতে পাথর নিক্ষেপের পর রামাল্লার উত্তরে একটি কাজে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছিল এবং তারা আক্রমণকারীদের খুঁজেছিল। প্রাথমিক বিবরণীতে দেখা যাচ্ছে, সেনারা পৌঁছানোর পর 2 সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ইসরায়েলিদের ভাষ্যমতে পালানোর সময় একজন অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। তাকে মারধর করা হয়নি।